হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট। সাথে আমি লিমন মজুমদার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট গাজীপুর আছি তোমাদের সাথে। তো আমরা বিগত ক্লাসগুলোতে ডিজাইন অফ স্ট্রাকচারের যেসব টপিক শেষ করেছিলাম সেটা হচ্ছে কলাম এবং হচ্ছে তোমাদের বিম। তো এখন সেই ধারাবাহিকতায় অ্যাকর্ডিং টু ডুয়েট সিলেবাস অনুসারে আমাদের ফুটিং এর যতটুকু আমাদের সিলেবাসে আছে আমরা সেই ততটুকু ক্লাস আমরা কভার করার চেষ্টা করব। তো আজকে থেকে আমরা ফুটিং এর উপর ক্লাস নিচ্ছি। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফুটিং বা ভিত্তি কি। দেখো কি বলা আছে যে ভিত্তি হলো ভবনের নিচের অংশ বা ফাউন্ডেশন এর একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে ফুটিং কি? ফুটিং হচ্ছে ভবনের নিচের অংশ বা ফাউন্ডেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা সাধারণত কলাম এবং দেয়ালের লোড মাটির মধ্যে এমনভাবে ছড়িয়ে দেয় যাতে মাটি সেই লোড নিরাপদে বহন করতে পারে। তাহলে এর দ্বারা কি বুঝলাম আমরা? আমরা যদি একটা ফিগার দেখি তা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে কি কলাম, আর এইটুকু হচ্ছে কি তোমাদের ভিত্তি বা ফাউন্ডেশন বা ফুটিং যে যাই বলো একই সবই। তো এটা হচ্ছে কি আমাদের ফুটিং। তো এর কাজ হচ্ছে কি, এই যে কলাম, এই কলামের উপর আরোপিত যে লোড থাকবে, অর্থাৎ এর উপর যে সাবস্ট্রাকচার যে টোটাল যে লোডটা থাকবে সেই লোডটা এই কলামের মাধ্যমে এই ভিত্তিতে সুন্দরভাবে ট্রান্সফার হবে এবং সেটা অবশ্যই মাটি সেই লোড নিরাপদে ভার বহন করতে সক্ষম হবে। তাহলে সেটাই হচ্ছে আমাদের ভিত্তি বা ফুটিং। যদি একদম সহজ করতে বলতে চাই, ফুটিং হচ্ছে কি কলামের পায়ের নিচে যে কংক্রিট মোটা বেস দেওয়া হয় তাকে ফুটিং বলে। তাহলে আমরা যদি কংক্রিট এটাকে যদি কলামকে যদি একটা পা বিবেচনা করি এবং এই পায়ের এর যে একটা যে লোড, এই লোডটা এই যে বড় যে একটা বেস দেখতে পাচ্ছ এই বেস যে ট্রান্সফার করে দিচ্ছে, তাহলে এই বেসটা হচ্ছে কি আমাদের ফুটিং। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি ভিত্তি বা ফুটিং কাকে বলে। তাহলে চলো, ফাউন্ডেশন প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি শ্যালো ফাউন্ডেশন বা অগভীর ভিত্তি, আর একটা হচ্ছে কি ডিপ ফাউন্ডেশন বা গভীর ভিত্তি। তো এই সম্পর্কে তোমরা সবাই আশা করি জানো, তোমরা অলরেডি পড়ে এসেছো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে। তো দেখো শ্যালো ফাউন্ডেশনে কি বলা আছে যে শ্যালো ফাউন্ডেশন বা অগভীর ভিত্তি কি বলছে যে দেখো যখন ফাউন্ডেশনের গভীরতা তুলনামূলক বা ডেপথ তুলনামূলক কি কম হয়, অর্থাৎ বেশি গভীরে যাওয়ার প্রয়োজন হয় না এবং লোড মাটির উপরে শক্তিশালী স্তরেই নিরাপদে বহন করতে পারে, অর্থাৎ কি নিরাপদে বহন করা যায় বা পারে, তাকে আমরা কি বলবো? শ্যালো ফাউন্ডেশন। আমরা কি বুঝতে পারলাম কি শ্যালো ফাউন্ডেশন কি? যার হচ্ছে গভীরতা বা ডেপথ তুলনামূলক কম এবং যেহেতু ডেপথ তুলনামূলক কম হওয়ায় মাটির যে উপরের স্তর সেটি আসলে এই যে স্ট্রাকচারের যে লোড সেটা বহন করতে সক্ষম। এটি হচ্ছে আমাদের শ্যালো ফাউন্ডেশন। সাধারণত শ্যালো ফাউন্ডেশন ইন্ডিকেট করার আরেকটা যে টার্ম সেটা হচ্ছে কি শ্যালো ফাউন্ডেশন যে ডেপথ, সে ডেপথ কি উইথ থেকে মাস্ট বি কি ছোট হবে। ডেপথ হচ্ছে উইথ থেকে মাস্ট বি ছোট। তার মানে যদি আমি যদি এই যদি দেখতে পাচ্ছি একটা ফুটিং যদি এটাকে আমরা কনসিডার করি, তোমার এটা হচ্ছে টোটাল ডেপথ, এটা হচ্ছে কি টোটাল ডেপথ আর এটা হচ্ছে কি তার উইথ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ডেপথ উইথ থেকে কি কম, তার মানে এটা হচ্ছে একটা শ্যালো ফাউন্ডেশন। তো আমাদের সাধারণত বাসা-বাড়িতে যেথায় কম লোডের স্ট্রাকচার তৈরি করা সেখানে সাধারণত শ্যালো ফাউন্ডেশনই বেসিক্যালি আমরা ইউজ করে থাকি। তো দেখো এখানে বিভিন্ন প্রকারের শ্যালো ফাউন্ডেশন আছে, যেমন আইসোলেটেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং, স্টিপ ফুটিং, ম্যাট বা র‍্যাপিড ফুটিং, স্টেপড ফুটিং, বিভিন্ন ধরনের ফুটিং আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ফুটিং এর ফিগার দেওয়া আছে, যেমন এটা হচ্ছে কি একটা কম্বাইন্ড ফুটিং, এটা হচ্ছে একটা ম্যাট বা হচ্ছে র‍্যাপ ফাউন্ডেশন, এটা হচ্ছে স্টেপড ফুটিং, এটা হচ্ছে প্যাড ফাউন্ডেশন, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ফুটিং। তো আসলে তোমরা বুঝতে পারছো যে শ্যালো ফাউন্ডেশন কাকে বলে এবং শ্যালো ফাউন্ডেশনের বিভিন্ন প্রকারভেদ। তো এবার চলো আমরা শুরু করি ডিপ ফাউন্ডেশন বা গভীর ভিত্তি। ডিপ ফাউন্ডেশন কি? ডিপ ফাউন্ডেশন বলতে আমরা কি বুঝি সেটা যদি একবার বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে কি যে দেখো যখন উপরের মাটি দুর্বল হয় এবং গভীরে শক্ত মাটির স্তর পেতে হয় তখন লোডকে গভীর স্তরে পৌঁছানোর জন্য ডিপ ফাউন্ডেশন ব্যবহার করা হয়। তার মানে আমরা কি বুঝলাম যে শ্যালো ফাউন্ডেশনের উল্টাটাই হচ্ছে ডেপ ফাউন্ডেশন। তার মানে কি বলছিলাম, শ্যালো ফাউন্ডেশন হচ্ছে কি জাস্ট বেশি গভীরে যাওয়ার দরকার হয় না, আমরা উপরেই মাটির শক্ত স্তর পেয়ে থাকি যেটা স্ট্রাকচারের লোড বহনে সক্ষম। বাট ডিপ ফাউন্ডেশন কখন ইউজ করবো? যখন উপরের মাটি তুলনামূলক দুর্বল হয় এবং যদি শক্ত মাটির স্তর আমরা পেতে চাই যেটা স্ট্রাকচারের লোড বহনে সক্ষম, সেই জন্য আমাদেরকে অনেক গভীরে যেতে হয়। এটাই এটাই হচ্ছে আমাদের কি ডিপ ফাউন্ডেশন। ডিপ বলতে অটোমেটিক্যালি বুঝতেছি এটা কি গভীর। তো এটা সাধারণত আমরা বোঝার জন্য আরেকটি টার্ম ইউজ করি, সেটা হচ্ছে কি ডেপথ অলওয়েজ কি হবে তোমার গ্রেটার দ্যান অর ইকুয়াল উইথ, অর্থাৎ আমাদের যে ফাউন্ডেশন যে ডেপথ হবে সেটা যদি উইথ থেকে অনেক বড় হয় তাহলে আমরা তাকে কি ফাউন্ডেশন বলবো?
ডিপ ফাউন্ডেশন। আশা করি তোমরা ডিপ ফাউন্ডেশন কাকে বলে বুঝতে পেরেছো। তো ডিপ ফাউন্ডেশনেরও কিছু প্রকারভেদ আছে, যেমন ধরো পাইল ফাউন্ডেশন, পায়ার ফাউন্ডেশন, কেশন ফাউন্ডেশন, ওয়েল ফাউন্ডেশন। আসলে এগুলো সম্পর্কে তোমরা জানো, এগুলো হয়তো তোমরা অনেক সাইটে দেখেছো কিভাবে পাইল ফাউন্ডেশন করা হয়, পায়ার ফাউন্ডেশন করা হয়। তো এসব নিয়ে আলোচনা না করি, যেহেতু আমরা ডুয়েট সিলেবাস যতটুকু আমাদের ফুটিং এর সিলেবাস আছে আমরা অতটুকু কভার করার চেষ্টা করব। লাস্ট একটু সামারি করি সহজে দুটি জিনিস মনে রাখার জন্য, সেটা হচ্ছে যে দেখো শ্যালো ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশন হচ্ছে অগভীর অর্থাৎ উপরের মাটি স্তরের কাজ। তাহলে আমরা কি বলতে পারি, শ্যালো ফাউন্ডেশন হচ্ছে মাটির উপরের স্তরেই স্ট্রাকচার লোড বহনে সক্ষম। আর ডিপ হচ্ছে গভীর অর্থাৎ কি মাটির ভিতরে, উপরে এটা যে স্ট্রাকচার লোড দিতে সক্ষম না, এই জন্য আমাদের কি করতে হয়, অনেক গভীরে যেতে হয়, এবং সেটা হচ্ছে আমাদের ডিপ ফাউন্ডেশন। তো চলো এখন আমরা দেখে নেই এই চ্যাপ্টারে আমাদের যে ভিত্তির যে ম্যাথ সলভ করতে যে সকল ফর্মুলার দরকার হবে। আসলে আচ্ছা চলো কি বলছে দেখো, যে ভিত্তির গভীরতা নির্ণয়ের জন্য আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে, ভিত্তির গভীরতা নির্ণয়ের যে র্যাটকিনের যে ফর্মুলাটা সেটা হচ্ছে, আশা করি তোমরা জানো অলরেডি। তো র্যাটকিন কি বলছে, র্যাটকিন একটি ফর্মুলা ডেভেলপ করেছে, সেটা হচ্ছে আমাদের যে ভিত্তির গভীরতা নির্ণয়ের জন্য, সেটাকে আমরা ডিনোট করি ডি দ্বারা। সেটা হচ্ছে কি, পি বাই ডাব্লিউ এবং 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই ইন্টু হোল স্কয়ার। এটা হচ্ছে ভিত্তির গভীরতা। অর্থাৎ ভিত্তির গভীরতা হচ্ছে কি, গ্রাউন্ড সারফেস থেকে আমরা ভিত্তিটা কত গভীরে আমরা হচ্ছে এটা দিচ্ছি আর কি, সেটা হচ্ছে যে ভিত্তির গভীরতা। এটা হচ্ছে কি আমাদের ভিত্তির গভীরতা। আচ্ছা চলো, এইখানে যে ডি, এই ডিটা দিয়ে ইন্ডিকেট করেছে ভিত্তির গভীরতা, এবং পি হচ্ছে কি মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা। তো মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ন্যূনতম যে ভারে বা ওয়েটে মাটি সর্বোচ্চ ভার বহন করতে পারে, এবং এই মাটির যে সর্বোচ্চ ভার বহন ক্ষমতা তাকে যদি একটা নিরাপদ সহগ দ্বারা আমরা ভাগ দিই, তাহলে আমরা সেটাকে পাই হচ্ছে মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা। তাহলে কি বলতে পারি যে মাটির সর্বোচ্চ ভার বহন ক্ষমতাকে আমরা একটি হচ্ছে নিরাপদ সহগ, যেটা 2 বা 3 হতে পারে, সেটা দ্বারা ভাগ দেওয়ার পরে আমরা যে ফলটা পাই সেটা হচ্ছে মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা। এরপর কি আছে দেখো, ওমেগা। ওমেগাটা হচ্ছে যে মাটির একক আয়তনের ওজন। তো মাটির একক আয়তনের ওজন হচ্ছে মাটির ইউনিট ওয়েট, এ সম্পর্কে আমরা জানি। এবার আসি যে মাটির স্থিরতা কোণ। মাটির স্থিরতা কোণকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করি, ফাই দ্বারা। মাটির স্থিরতা কোণ বলতে আমরা কি বুঝি, যে দীর্ঘদিন মাটিকে স্তূপ আকারে রাখার কারণে এর এক ধরনের কি বসন হয়, অর্থাৎ কি সেটেল করে। এই বসনের পরে স্তূপকৃত মাটি আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে মাটির স্থিরতা কোণ। তো এটাকে যদি আমরা একটু ফিগারের মধ্যে বোঝার চেষ্টা করি, দেখো আমরা যদি এটাকে আনুভূমিক সারফেস বা গ্রাউন্ড সারফেস ধরি এখানে মাটি স্তূপ করে রাখা আছে, তাই না? এখানে কি মাটি স্তূপ রাখা আছে, মাটি স্তূপ রাখার পর দীর্ঘদিন রাখার পর কি মাটিটাকে সেটেল করবে, অর্থাৎ কি বসে যাবে। এই বসে যাওয়ার পরে মাটির এই আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের ফাই বা মাটির স্থিরতা কোণ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার চলো ফুটিং এর ক্ষেত্রফল। তো ফুটিং এর ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলাটা সেটা হচ্ছে ডাব্লিউ বাই পি। তো ডাব্লিউ বলতে এখানে আমরা কি বুঝি, মোট লোড বা ডিজাইন লোড। ডাব্লিউ বলতে আমরা কি বুঝি, মোট লোড বা ডিজাইন লোড। তো মোট লোড বা ডিজাইন লোডের ভেতর কি কি থাকবে সেটা একটু আসলে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি আরোপিত লোড, অর্থাৎ আমাদের স্ট্রাকচারের উপর থেকে যে লোডটা আসবে সেটা হচ্ছে আরোপিত লোড। আরটা হচ্ছে আমাদের ফুটিং এর নিজস্ব ওজন, অর্থাৎ আমরা যে ফুটিংটা ডিজাইন করব সেই ফুটিং এর সেলফ ওয়েট, অর্থাৎ ফুটিং এর নিজস্ব ওজন। আর পি হচ্ছে মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা। পি হচ্ছে কি মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা। আশা করি তাহলে বুঝতে পারছো। তো এখানে আমরা যে ডাব্লিউ বা মোট লোড বা ডিজাইন লোড, এটা বের করার জন্য আমাদের কিছু ক্যারেক্টার ফলো করতে হবে। সেটা হচ্ছে দেখো আমি নোট আকারে লিখে দিয়েছি পাশে। কি বলা আছে দেখো, যে ফুটিং এর নিজস্ব ওজন আমরা কিভাবে দিয়ে নিব, যদি ফুটিং এর নিজস্ব ওজন বের করার কোনো সিস্টেম বা প্রশ্ন উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আমরা আরোপিত যে লোডটা থাকবে, অর্থাৎ অ্যাপ্লাইড যে লোডটা থাকবে সেই লোডের 9 থেকে 10% আমরা ফুটিং এর নিজস্ব ওজন ধরে নিব। ঠিক আছে, কি বলছি আশা করি বুঝতে পারছো, যে ফুটিং এর নিজস্ব ওজন কি হবে, যে আর আমাদের যে অ্যাপ্লাইড লোড বা আরোপিত লোডটি থাকবে তার 9 থেকে 10% আমরা ফুটিং এর সেলফ ওয়েট হিসেবে ধরে নিব। এবং নিরাপদ যে ভারবহন ক্ষমতা, অর্থাৎ মাটির যে নিরাপদ ভারবহন ক্ষমতা, সেটা হচ্ছে অনুমোদিত যে মাটির চাপ, অর্থাৎ কতটুকু চাপ নিতে পারবে সেটা থেকে আমরা কি, এবং ফুটিং এর নিজস্ব ওজন সেখান থেকে আমরা বাদ দিতে হবে। আশা করি বুঝতে পারছো কথাটা। সেটা হচ্ছে কি, যে নিরাপদ ভারবহন ক্ষমতা হচ্ছে কি আমাদের অনুমোদিত যে মাটির চাপ, অর্থাৎ মাটিতে যতটুকু চাপ প্রেসার সে নিতে পারে সেখান থেকে আমাদের কি ফুটিং এর নিজস্ব ওজন বাদ দিলে আমরা যেই টার্মটা পাবো সেটা হচ্ছে আমাদের নিরাপদ ভার বহন ক্ষমতা। এটা কি মাস্ট বি মনে রাখতে হবে। অবশ্যই আমরা যখন ম্যাথ সলভ করবো তখন আসলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো আশা করি এই পর্যন্ত তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। তো চলো আমরা এখন
এই যে ফর্মুলা তোমাদের সাথে আমরা শেয়ার করছি, তো এই ফর্মুলার উপর ডিপেন্ড করে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রবলেমটা খুবই ছোট এবং আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। আচ্ছা দেখো কি বলা আছে যে 30 সেন্টিমিটার পুরু 30 সেন্টিমিটার পুরু একটি কংক্রিট দেয়ালের ফুটিং এর উপর প্রতি মিটার দৈর্ঘ্যে 29,500 কেজি লোড আরোপিত আছে। 29,500 কেজি লোড আরোপিত আছে, তার মানে অ্যাপ্লাইড লোড দেওয়া আছে এবং ফাউন্ডেশনের বেডের অনুমোদিত ভার বহন ক্ষমতা হচ্ছে 16,000 কেজি পার মিটার স্কোয়ার। তাহলে ফুটিং এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো কি বলা আছে যে একটি ফুটিং দেওয়া আছে, এবং ফুটিং এর উপর প্রতি মিটার দৈর্ঘ্যে হচ্ছে অ্যাপ্লাইড লোড দেওয়া আছে 29,500 বা আরোপিত লোড যেটাই বলি না কেন, এবং ফাউন্ডেশন বেডের অনুমোদিত যে ভার বহন ক্ষমতা সেটা দেওয়া হচ্ছে 16,000 কেজি পার মিটার স্কোয়ার। তাহলে ফুটিং এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের আলটিমেট কি বের করতে বলছে? ফুটিং এর ক্ষেত্রফল। সেটা হচ্ছে কি দ্বারা ইন্টিগ্রেট করে আমরা, আমাদের এ বের করতে হবে, তাই না? আমাদের কি বের করতে হবে? এ বের করতে হবে। তো প্রথমে এ এর আমরা যদি ফর্মুলাটা একটু দেখি, যে অ্যাকচুয়ালি এর যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে কি ডাব্লিউ বাই পি। তো এখানে ডাব্লিউ হচ্ছে কি মোট ডিজাইন লোড। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে মোট ডিজাইন লোডটা বের করা। তো আমরা যদি একবার একটু দেখি যে স্টেপ ওয়ান ডিজাইন লোড, ডিজাইন লোড তাই তো? তো ডিজাইন লোড কি ছিল, আমরা কি কি জানি, কি কি আসবে ডিজাইন লোডের ভিতরে? হয় আরোপিত লোড প্লাস হচ্ছে ফুটিং এর নিজস্ব ওজন। তো আমরা এখানে আরোপিত লোডটা যদি আমরা লিখি, দেখো আরোপিত লোড, আমাদের আরোপিত লোড কত দেয়া আছে? 29,500 কেজি পার মিটার, 29500 কেজি পার মিটার। এবং আর কি বলছিলাম, ফুটিং এর নিজস্ব ওজন নিতে হবে। তো নিজস্ব ওজন কি বলছিলাম, ক্যারেক্টারটা কি ছিল, যে আরোপিত লোডের 9 থেকে 10%। তো আমরা সেইভাবেই আগাবো, যে ধরি নিজস্ব ওজন নিজস্ব ওজন হচ্ছে কত, ধরি 10% অফ সেলফ ওয়েট, 10% অফ আরোপিত লোড, সরি অ্যাপ্লাইড লোড। যদি আমরা 10% লোড নেই তাহলে এখানে আসে হচ্ছে 2950 কেজি পার মিটার, তাই তো? তাহলে আমাদের এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মোট লোড। এখান থেকে পেয়ে যাচ্ছি মোট লোড। তো মোট লোড এখান থেকে যদি আমরা ওমেগা দিয়ে ইন্ডিকেট করি, তাহলে মোট লোড পেয়ে যাচ্ছি 32,450 কেজি পার মিটার, তাই না? এটা হচ্ছে কি আমাদের মোট লোড। তাহলে এটাই কি হচ্ছে আমাদের, যেহেতু আমরা একটা ফুটিং ডিজাইন করতেছি, তো এটাই হচ্ছে আমাদের যে প্রতি মিটার দৈর্ঘ্যের মোট লোড। এটা কি হচ্ছে আমাদের প্রতি মিটার দৈর্ঘ্যের মোট লোড, যেটাকে আমি ইন্ডিকেট করি ডাব্লিউ দ্বারা। তাহলে ডাব্লিউ ভ্যালু পেলাম কত আমরা, 32,450 এত কেজি। অর্থাৎ টোটাল 1 মিটার দৈর্ঘ্যে টোটাল লোড হচ্ছে 32,450 কেজি। আচ্ছা, এইবার আমাদের কি স্টেপ 2 তে যদি আমরা যাই, স্টেপ 2 তে কি ছিল আমাদের, হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। তো এরিয়া, ক্ষেত্রফল নির্ণয়, তো ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলাটা ছিল, আমরা জাস্ট ফর্মুলাটা একবার লিখে নিই। এ সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই হচ্ছে পি। তো দেখো আমাদের কাছে ডাব্লিউ ভ্যালু চলে আসছে, সেটা হচ্ছে 32,450, এবং পি কি ছিল, মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা। তাহলে এখানে দেখো মাটির অনুমোদিত ভার বহন ক্ষমতা, এটা হচ্ছে মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা। তো এটা হচ্ছে কত, পির ভ্যালু 16,000। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা ফুটিং এর যে এরিয়াটা সেটা পেয়ে যাচ্ছি 2.03 মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বলছে, যে জাস্ট ফুটিং এর ক্ষেত্রফল নির্ণয় করা। আমাদের ফুটিং এর ক্ষেত্রফল বের করা হয়ে গেল। তো আসলে যে ফুটিং এর যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো অনেক বড় হয়, বাট তোমাদের এখানে হয়তো বা এরকম ছোট ছোট ম্যাথ দেয়া আছে, কারণ এই ফুটিং সম্পর্কে হয়তো ভিতরে অনেক আলোচনা করবে, এই জন্য ডুয়েট কর্তৃপক্ষ ছোট একটু, মানে এখান থেকে ছোট কিছু ট্রাম আর কি আমাদের অ্যাডমিশন সিলেবাসে যুক্ত করছে। তো আমরা চেষ্টা করব ডুয়েট সিলেবাস অনুসারে তোমাদের ফুটিং এর সকল সমস্যা সমাধান করে দেওয়া। তো
তো থ্যাংক ইউ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ডু সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।